প্রিয় বন্ধুরা, এখন আমরা হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের কিছু প্রশ্ন আগে লক্ষ্য করি। প্রশ্নগুলো আমার এখানে লেখা আছে। প্রথম প্রশ্ন, ব্রিং আউট দ্য প্রমিনেন্ট ফিচার্স অফ অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি। অ্যাংলো স্যাক্সন কবিতার মৌলিক বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো। অথবা রাইট এ নোট অন দ্য লিটারেরি ফিচার্স অফ অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি। 2 নম্বর হচ্ছে ডেসক্রাইব হোয়াট পিকচার অফ কন্টেম্পোরারি সোসাইটি ইউ ফাইন্ড ইন চসার প্রোলগ টু দ্য কন্টারবেরি টেলস। হাউ ডাজ দ্য জেনারেল প্রোলগ represent the medieval English society? Consider Dr. Faustus as a Renaissance hero. এরপরে elucidate that Elizabethan age was the golden age of literature. Assess Alexander Pope The Rape of the Lock as a mock epic. Write an essay on the feature of romantic poetry. Discuss the picture of society you find in Emily Bronte's Wuthering Heights. What is post-colonial literature? What does it do? Write an essay on Wordsworth's philosophy of nature with reference to the poem you have read. Bring out the feature of romantic poetry. এরপরে what is post-colonial literature? Which are its common traits? কিছু শর্ট নোটস আছে, যেমন ওরেচার, ইউনিভার্সিটি উইটস, স্যাটায়ার, ভিক্টোরিয়ান জেন্টলম্যান, রেনেসান্স, প্যান্থেইজম, রাইজ অফ ফিমেল নভেলিস্ট, ভিক্টোরিয়ান ইরা, ইন ভিক্টোরিয়ান ইরা, প্যাগানিজম, জিওফ্রি চসার, উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ। এখন আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসটা হচ্ছে আমাদের অ্যাংলো স্যাক্সন পিরিয়ড সম্পর্কে কিছু আলোচনা করব। তো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে আগে ফ্লো চার্টটা খেয়াল করতে হবে। ফ্লো চার্ট, এই যে ফ্লো চার্টটা আছে, এই ফ্লো চার্টটা খেয়াল করতে হবে। তারপরে যে আমরা কাহিনী শুরু করি অ্যাংলো স্যাক্সনের, আশা করি আপনাদের উপকার লাগবে। একসময় ইংল্যান্ড নামে কোনো রাজ্য বা দেশ ছিল না। ইংল্যান্ডের সমুদ্রের মাঝে একটি দ্বীপ রাষ্ট্র ছিল। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এই 4টি দেশ মিলে ইউনাইটেড কিংডম বলা হয়। ইংরেজি ভাষাটা আগে জেলেদের ভাষা ছিল, চাষাভুষার ভাষা। আর জেলেরা ছিল যাযাবর, তারা এখানে সেখানে বাস করত। পরে এখানে 2টো জাতি আসে, একটার নাম হচ্ছে গেলস আর একটার নাম হচ্ছে কেল্টস। এবং সবশেষে এই ইংরেজ দ্বীপে আছে ব্রাইথন নামে আরেকটি জাতি, যারা গেলস এবং কেল্টসদের চেয়ে বেশি শক্তিশালী ছিল বলে তারা কী করতো, গেলস এবং কেল্টসদেরকে শাসন করত। ঘটনাটা হচ্ছে 43 এডি। 43 এডিতে রোমানরা কী করলো, এই দ্বীপে আসলো। আসার পরে গেলস, কেল্টস এবং ব্রাইথনদেরকে পরাজিত করে তারা কী করলো, জুলিয়াস সিজারের নেতৃত্বে 410 সাল পর্যন্ত শাসন করলো
এই ইংরেজ দ্বীপটাকে। তাহলে আবার যদি বলি, কেউ ছিল না, শুধু কে ছিল? ছিল হচ্ছে গেলস, কেল্টস এবং ব্রাইথন। তাদেরকে পরাজিত করলো কে? জুলিয়াস সিজারের নেতৃত্বে রোমানরা। রোমানরা শাসন করলো কত সাল পর্যন্ত? 410 সাল পর্যন্ত। এরপরে এখানে আগে তো গেলস, কেল্টস এদের নিজস্ব ভাষা ছিল। তারপর সেখানে কে আসলো? ব্রাইথন আসলো। ব্রাইথনরা আবার নিজস্ব ভাষা সেখানে কিছু ইনক্লুড করলো। এরপরে আসলো রোমানরা। রোমানরা আবার কিছু ভাষা সেখানে ইনক্লুড করলো। ইনক্লুড করার পরে এই যখন রোমানরা শাসন করত, তখন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের পিক্টস এবং স্কটিশ নামে দুটো জাতি বারবার এই দ্বীপটাকে আক্রমণ করত দখল করার জন্য। তখন এই দ্বীপের চারপাশে রোমানরা শক্তিশালী প্রাসাদ নির্মাণ করে, এবং রোমানরা যেহেতু এদেরকে শাসন করত, তার জন্য তারা নিজেদের আলফাবেট এবং সংস্কৃতি প্রচলন করে। এরপরে রোমানরা যে দেশ থেকে আসছিল, রোম থেকে, রোমে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ শুরু হয়ে গেলে পরে 410 সালে ভর্টিজান নামে একজন বাদশাকে ওই গেলস, কেল্ট এবং ব্রাইথনদের শাসন করার জন্য দিয়ে রোমানরা চলে যায়। আর ভর্টিজান ছিল খুব দুর্বল প্রকৃতির বাদশা। তার কোনো যুদ্ধনীতি জানা ছিল না, শাসন নীতি জানা ছিল না। এর ফলে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের যে পিক্টস এবং স্কটিশের দুর্ধর্ষ ডাকাতেরা, এই ডাকাতেরা বারবার এই জাতিটাকে আক্রমণ করতো, ভার্টিজানের রাজ্যকে। তখন ভার্টিজান নিরুপায় হয়ে জার্মান যে বাদশা, সে জার্মান গভর্নমেন্টের কাছে, জার্মান ইম্পেরিয়রের কাছে গিয়ে হেল্প চাইল। তখন জার্মান কী করলো? এই গেলস, কেল্ট এবং ব্রাইথন জাতিকে রক্ষা করার জন্য 3টা জাতি বাড়ালো। এই 3টা জাতির নাম কি? অ্যাংলেস, স্যাক্সন এবং জুট। এই অ্যাংলেস, স্যাক্সন এবং জুট মিলে পিক্টস এবং স্কটিশ থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিয়ে তারা কী করলো? সেখানে নিজেরা শাসন শুরু করলো। কিন্তু দেখা গেলো কিছুদিন পরে এই 3 জাতি, অ্যাংলেস, স্যাক্সন এবং জুট, ব্রাইথন এবং গেলস এবং কেল্ট থেকে তাড়িয়ে দিল। তারা এখন কি করবে? তারা বনে জঙ্গলে গিয়ে ঘর বাড়ি করলো, এবং কিছু ভাষা তাদের থেকে গেল। এখানে এবার অ্যাংলেস, স্যাক্সন এবং জুটের ভাষাগুলো আবার ইনক্লুড হয়ে গেল। ইনক্লুড হওয়ার পরে অ্যাংলেসরা কোন জায়গায় থাকতো? ওই এলাকার নর্থ সাইডে থাকতো। আর সাউথ সাইডে থাকতো সাসেক্স, নর্থ এবং সাউথ সাইডে সাসেক্স এবং ক্যান্টে থাকতো জুটেরা। আর স্যাক্সনের যে 4টা ছিল, এটা ছিল সাসেক্স, ইউসেক্স, এসেক্স নামে 3টি, এবং জুটেরা ক্যান্টে বাস করত। যেহেতু অ্যাংলেসরা শক্তিশালী ছিল, তাহলে অ্যাংলেস থেকে অ্যাংলিশ থেকে অ্যাংলিশ এবং অ্যাংলিশ থেকে ইংলিশ ভাষার উদ্ভব হয়। তখন এমন কোনো সাহিত্য ছিল না যে সাহিত্য রিটেন সাহিত্য। আর গেলস, কেল্টস, ব্রাইথন, অ্যাংলো, স্যাক্সন, জুট এদের যে একটা মিক্সড ভাষা ছিল, এই ভাষাটা নিয়ে ইংরেজ ভাষাটা ছিল খুব বৈচিত্র্যময়। জার্মানিদের মৌখিক সাহিত্য, গল্প মুখে মুখে প্রচলিত ছিল। এখন এই যুগের সাহিত্যকে বলা হতো নর্স ম্যাথোলজি। আমরা এখন অ্যাংলো স্যাক্সন সাহিত্যের কিছু বৈশিষ্ট্য জানব, কারণ এর মধ্যেই এই এলাকায় অগাস্টিন নামে একজন খ্রিস্টান সাধু এসে আবার নতুন মতবাদ প্রকাশ শুরু করেন, মানুষ খ্রিস্ট ধর্মে দীক্ষা নেওয়া শুরু করে এবং রিউনিক লেটার প্রবর্তন করেন। তাহলে সে সময় অ্যাংলো স্যাক্সনের সময় কি কি বৈশিষ্ট্য ছিল সাহিত্যের? ডমিনেশন অফ প্যাগানিজম, ফেইথ অফ ফেইট, ভাগ্যের প্রতি অনর্বিশ্বাস, রোমান্টিক ভালোবাসার অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ রোমান্টিসিজম, মহিলাদের প্রতি শ্রদ্ধার মনোভাব, রেসপেক্ট ফর ওমেন্স, তারপরে লাভ ফর অ্যাডভেঞ্চার, লাভ ফর হিরোইক অ্যাক্টিভিটি,
ভাষাগুলো ছিল খুব কমপ্লেক্স, দুর্বোধ্য ভাষা। এবং ইংরেজ থেকে অ্যাঙ্গোল্যান্ড থেকে ইংল্যান্ডের উৎপত্তি হয়। তখনকারগুলোতে কিছু কিছু আয়রনি, মেটাফোর, সিমিলি, ফিগার অফ স্পিচের ব্যবহার ছিল। তখন খ্রিস্টানিজম ছিল, লেখাগুলো ছিল রিলিজিয়ন রিলেটেড লেখা। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা শুরু হয়, বাইবেলের অনুবাদ শুরু হয়, এবং লিরিক্যাল রাইটিং যেটা, সেই লিরিক্যাল রাইটিং শুরু হয়, এবং লেখাগুলো ছিল আননোন। তখনকার কিছু অজানা সাহিত্য আছে, যে সাহিত্যগুলোর মধ্যে বিওল্ফ, সিফেরার, দ্য ওয়ান্ডারার, দ্য হাজব্যান্ড মেসেজ, এইসব গল্প তখন প্রচলিত ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।